এই যে শুনছেন? একজন মেয়ের কণ্ঠে। দাঁড়িয়ে পড়লাম আমি। আমি পিছনে ঘুরে তাকালাম। ও মা, এ কি? এটা কোনো পরিণয় তো? কি সুন্দর গোলাপি ঠোঁট, টানা টানা চোখ, যেন চোখ দুটো একদম মায়ায় ভরা। তখনই মেয়েটি এমন আমার তাকিয়ে থাকা দেখে বলল, এই যে আগে কখনো মেয়ে দেখেননি নাকি? মেয়েটার কথায় আমি বাস্তব জগতে ফিরলাম। না, মানে আপনার মতো সুন্দরী পরী টুকু মেয়ে আগে দেখিনি তাই। তাই? হুম। আর আপনি আমাকে কেন ডেকেছেন বললেন না তো? এখানে নতুন এসেছি তো তাই। আর আমি তো এখানকার রাস্তাঘাট চিনি না, তাই আপনাকে ডাক দিলাম। ও, তা কোথায় যেতে চাচ্ছিলেন? আসলে এই এলাকার কলেজে ভর্তি হতে যাচ্ছি, কিন্তু আমি তো কলেজে যাওয়ার রাস্তা চিনতে পারছি না। যদি আপনি কলেজটা দেখিয়ে দিতেন। হুম, আমিও কলেজে যাচ্ছি। আচ্ছা, আপনি কোন কলেজে যাবেন? এই কলেজে যাব। আরে, আমিও এই কলেজেই পড়ি। তাহলে চলুন যাওয়া যাক। হুম, আপনি একটু দাঁড়ান, আমি মাকে ডেকে নিয়ে আসি। মেয়েটাকে দেখলাম একটা প্রাইভেট কারের কাছে যেতে। তারপর মেয়েটা প্রাইভেট কারে উঠলো। কিছুক্ষণ পরে প্রাইভেট কারটা আমার সামনে এসে দাঁড়ালো। প্রাইভেট কার থেকে মেয়েটা নেমে আমার কাছে এসে বলল, চলুন যাওয়া যাক। আমি আর কথা না বাড়িয়ে গাড়িতে চড়ে বসলাম। গাড়ির ভিতরে দেখি একজন মহিলা বসে আছে। মনে হয় মেয়েটার মা। আমি আন্টিকে জিজ্ঞেস করলাম, কেমন আছেন আন্টি? ভালো, তুমি কেমন আছো বাবা? জি আন্টি, ভালোই আছি। আচ্ছা আন্টি, আপনারা কেন এখানে এসেছেন নিজেদের বাসা ছেড়ে? কি করব বাবা, মায়ার বাবার চাকরির কারণে এখানে আসতে হয়েছে। ও, আমিও আর কথা বাড়ালাম না। আর মেয়েটার নাম মায়া। তার সাথে নামটা একদম মিলেই গেছে। কি মায়াবী মুখ আর চেহারা, যে কেউ দেখলেই তার মায়ায় পড়ে যাবে। আমি তো কখন থেকে শুধু বক বক করেই যাচ্ছি। আমার পরিচয়টাও দিতে ভুলে গেছি। আমি সৌরভ। পরিবারে মা বাবা, আমি আর আমার ছোট বোন আছে। এটুকুই থাক পরিচয়টা। আমার পরিচয় দিতে দিতেই আমরা আমাদের কলেজের সামনে এসে পড়লাম। গাড়ি থেকে নেমে আন্টির কাছ থেকে বিদায় নিয়ে বন্ধুদের কাছে গেলাম। গিয়ে দেখি সবাই মিলে হাসছে। তাই আমি জিজ্ঞেস করলাম, কিরে, সবাই হাসতাছো কেন? আরে সৌরভ, তুই কবে আসলি? সৌরভ, তুই জানিস রনি নাকি অনামিকাকে ভালোবেসে ফেলেছে? তাই শুনে সবাই হাসছিলাম। বেচারাকে নিয়ে আর হাসিস না। বেচারা খুব কষ্টে একটা গার্লফ্রেন্ড পাইছে। মামা তুই বুঝোস আমার মনের কষ্ট। রনি, আজকে তোর টিট দিতে হবে সবাইকে। এই তোরা খাওয়া ছাড়া কিছু বুঝিস না, শুধু পকেট খালি করার ধান্দা। আজকে কোনো অজুহাত চলবে না। তোর আজকে পকেট হালকা করতেই হবে। কি বলিস তোরা? আজকে ট্রিট দিতেই হবে। কি করার আছে, বন্ধু বলে কথা, ট্রিট তো দিতেই হচ্ছে। তাহলে কলেজ ছুটির পর পার্টি হচ্ছে, এখন ক্লাসে চল। চল। এতক্ষণ যাদের সাথে কথা বললাম এরাই আমার যাকে বলে জানের ফ্রেন্ড। আর যাকে নিয়ে হাসছিল সে হলো রনি। খুব লাজুক স্বভাবের ছেলে। মেয়ে দেখলেই পালিয়ে যায়, যাকে বলে হাফ লেডিস। যাই হোক, ক্লাসে এসে পিছনের সিটটায় বসতে যাব তখন দেখি মায়া সেখানে বসে আছে। মায়া মানে সকালের ওই মায়াবী পরীটা। মায়াও আমাকে দেখে মনে হয় অবাক হয়েছে। আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি তার সামনে গিয়ে বললাম, হা করে আছেন কেন? মুখে মাছি ঢুকে যাবে। আমার কথায় মায়া বর্তমানে ফিরল আর বলল, আপনিও একই ইয়ারে পড়েন? হুম। আন্টি চলে গেছে? হুম, নতুন বাসায় উঠেছে তো, জিনিসপত্র গোছাতে তাড়াতাড়ি চলে গেছে। ও, তাহলে আপনি কেন গেলেন না? আন্টি একা কি পারবে জিনিসপত্র গোছাতে? কাজের মেয়ের সাথে আছে। আচ্ছা, আপনার নামটা কি জানতে পারি? আমার নাম আমার নাম মায়াকে বলার আগেই কোথা থেকে যেন নীলা চলে এলো আর বলল, কিরে, আজকে আমাকে রেখে চলে আসলি? আসলে মায়াদের সাথে গাড়ি করে চলে এলাম তো তাই। নীলা মায়া আমাদের এলাকায় নতুন এসেছে আর আমাদের সাথেই পড়ে একই ইয়ারে। তখন মায়া নীলাকে বলল, হাই নীলা, কেমন আছেন? ভালো, আপনি? ভালো। আপনার নামটা কিন্তু বললেন না এখনো। সৌরভ। আমরা কি বন্ধু হতে পারি?
নিশ্চয়ই, আমরা একই ক্লাসেই তো পড়ি। তাহলে আমরা আজ থেকে ফ্রেন্ড। বন্ধুদের মাঝে কিন্তু আপনি করে বলা চলবে না। ওকে। এভাবে বন্ধু হয়ে যায় মায়ার সাথে। আপনারা ভাবছেন হয়তো এই নীলা আবার কে। আসলে নীলা হলো আমার মামাতো বোন। ছোটবেলা থেকে একসাথেই বড় হয়েছি। নীলা বলল না তাকে কেন রেখে চলে আসলাম, সেটা তো আপনারাই জানেন। আমি আর নীলা রোজ একসাথে কলেজে আসি, তো তাই কিছুক্ষণ পরে ক্লাসে স্যার আসলো, কিছু ম্যাথ করিয়ে দিয়ে চলে গেল। তারপর সবাই মিলে আড্ডা দেওয়ার জায়গায় গেলাম। সেখানে গিয়ে মায়াকে অন্য বন্ধুদের সাথেও পরিচয় করিয়ে দিলাম। তারপর সবুজ ঘাসের উপরে বসে আড্ডা দিচ্ছি সবাই মিলে। তখন আশিক বলল, কিরে রনি, তোর তো আজকে ট্রিট দেওয়ার কথা ছিল। রনি, চল তাহলে রেস্টুরেন্টে। কি বলিস সৌরভ? চলো। কলেজ ছুটির পরে যাই। না না, তোকে এখনই দিতে হবে। তোদের মতো বন্ধু থাকলে আর মনে হয় বেশি দিন বাঁচতে পারবো না। মরা বাঁচার কথা পরে হবে, আগে চলো। চলো। তখন মায়াকে যেতে বললাম, কিন্তু সে নাকি যাবে না। পরে সবার জোরাজোরিতে যেতে হলো। তারপরে সবাই মিলে একটা রেস্টুরেন্টে ঢুকলাম। যে যার ইচ্ছা মতো খাবার অর্ডার দিচ্ছে আর খাচ্ছে। এদিকে রনির যায় অবস্থা, কারণ পকেট খালি হওয়ার দিকে। অবশেষে শেষ হলো খাওয়া দাওয়ার আসর। পরে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। আর মায়াও আমাদের সাথে এসেছে। রাস্তায় তিনজনে গল্প করে করে হাঁটছি। নীলা একসময় বলল, মায়া, তুইও এখন থেকে আমাদের সাথে রোজ কলেজে যেতে ইচ্ছে হলে যেতে পারিস। কি বলিস সৌরভ? খুব মজা হবে। আর তিনজনে মিলে গল্প করতে করতে কলেজ যেতেও পারবো, বোরিংও লাগবে না। ওকে, ঠিক আছে, এখন থেকে একই সাথে কলেজে যাব। এভাবে কথা বলতে বলতে নীলার বাসার কাছাকাছি এসে আর নীলাও আমাদের কাছ থেকে বিদায় নিয়ে বাসার ভিতরে চলে যায়। এখন শুধু আমি আর মায়া দুজনের রাস্তা দিয়ে হেঁটে যে যার গন্তব্যে যাচ্ছি, কেউ কোনো কথা বলছি না। হঠাৎ আমার চোখ যায় মায়ার ঠোঁটের তিলটার দিকে। কি সুন্দর গোলাপি ঠোঁট, সাথে ঠোঁটের নিচের তিলটা। চোখ দুটো টানা টানা, একদম মায়াবী লাগছে তার মুখটাকে। কেমন যেন প্রথম দেখায় তার মায়ায় পড়ে যাচ্ছি আমি। হঠাৎ কে যেন আমার হাত ধরে জোরে টান দেয়। বাস্তব জগতে ফিরে আসি, দেখি মায়া আমাকে টান দিয়েছিল। পরে আমি মায়াকে জিজ্ঞেস করলাম, আমাকে কেন টান দিলা? তোকে যদি টান না দিতাম তাহলে এখন তুই হাসপাতালে থাকতি। আমি আবার হসপিটালে কোন দুঃখে থাকতে যাব? আরে বোকা, তোকে যদি টান না দিতাম তাহলে তোকে গাড়ি চাপা দিয়ে দিত। এবার বুঝছস? হুম তোর রাস্তা দিয়ে হাঁটার সময় মন থাকে কোথায়? মনটা তো তোর ওই ঠোঁটের তিলটার দিকে চলে যায়। কিছু বললি? না, চলো। হাঁটতে হাঁটতে মায়া একটা বাড়ির সামনে দাঁড়িয়ে পড়ল। আমি তাকে জিজ্ঞেস করলাম, কিরে এখানে দাঁড়িয়ে পড়ছিস কেন? এখানে তো আমরা উঠেছি। ও, ভেতরে চলো, চা খেয়ে যাবে। আজকে থাক, অন্য একদিন আসবো, এখন যাই। আচ্ছা বাই, আগামীকাল দেখা হচ্ছে। বাই বলে আমিও বাড়িতে চলে আসলাম। বাড়ির সামনে এসে কলিং বেল বাজালাম, দেখি কেউ দরজা খুলছে না। বারে বারে বাজাতেই লাগলাম। অনেকক্ষণ পর মা এসে দরজা খুলে দিল আর বলল, তোকে কতবার বলেছি এভাবে বেল বাজাবি না, মাথাটা পুরাই খারাপ হয়ে গেছে। এই বলে মা কিচেনে চলে গেল। আমি আমার রুমে এসে ড্রেস চেঞ্জ করে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিলাম। তারপর রুমে এসে ড্রেস পরে কিচেনে গেলাম। গিয়ে মাকে জিজ্ঞেস করলাম, মা আজকে কি রান্না করছো? বিরিয়ানি রান্না করছি, এদিকে আয়, আর এই প্লেটগুলো একটু ধুইয়ে দে দেখি। আমিও আর কথা বাড়ালাম না। আমার ভালোই লাগে কিচেনে এসে মায়ের কাছে সাহায্য করতে। প্লেট ধুতে ধুতে মাকে জিজ্ঞেস করলাম, মা রিয়া কোথায় গেছে? রিয়া হচ্ছে আমার আদরের একমাত্র বোন। স্কুল এখনো ছুটি হয়নি, বাবা তুই গিয়ে একটু নিয়ে আসিস ওকে। ঠিক আছে মা। তারপর প্লেটে এক ধোয়া শেষ করে রিয়াকে মানে বোনকে আনতে গেলাম। গিয়ে দেখি রিয়ার স্কুল এখনো ছুটি হয়নি। তাই একটা মুদি দোকানে বসে বসে চা খাচ্ছিলাম। তখন সামনে তাকিয়ে দেখি একজন অন্ধ লোক রাস্তা পার হতে যাচ্ছে, আর অন্য পাশ দিয়ে একটা ট্রাক আসছে। হাতে থাকা চায়ের কাপটা রেখে দৌড়ে গেলাম অন্ধ লোকটার কাছে। তাড়াতাড়ি করে লোকটাকে সাইডে নিয়ে আসলাম। নিয়ে এসে বললাম, আপনি ঠিক আছেন তো আঙ্কেল? হ্যাঁ বাবা, আমি ঠিক আছি, কিন্তু তুমি বাবা কে? আমি এখানকারই ছেলে,
আঙ্কেল এই নিন টাকা, এখন আপনি বাড়ি চলে যান। যাই হোক, অন্ধ লোকটার কাছ থেকে বিদায় নিয়ে মুদি দোকানে এসে চায়ের বিলটা দিয়ে রিয়ার স্কুলের কাছে গেলাম। গিয়ে দেখি স্কুল ছুটি হয়ে গিয়েছে। একটু পর দেখি রিয়া মানে আমার বোনটাও গেট দিয়ে বেরিয়ে এলো। আমি তার কাছে গেলাম। কি রে রিয়া, তোদের স্কুলে এত দেরিতে ছুটি হয়? আর এই নাও ব্যাগটা ধরো। তারপর আমি রিয়ার ব্যাগটা নিয়ে বললাম, রিক্সা দিয়ে যাবি নাকি হেঁটে হেঁটে যাবি? রিক্সা দিয়ে। একটা রিক্সা নিয়ে রিক্সায় রিয়াকে উঠিয়ে দিয়ে আমিও উঠে বসলাম। কিছুক্ষণ পরে আমরা পৌঁছালাম। রিয়াকে রিক্সা থেকে নামিয়ে দিয়ে বললাম, তুই ভিতরে যা, আমি আসছি। রিয়া স্কুল ব্যাগটা নিয়ে বাসার ভিতরে চলে গেল। আমি রিক্সাওয়ালার ভাড়া মিটিয়ে ভিতরে গেলাম। আমি ভিতরে গিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ড্রয়িং রুমে বসে বসে টিভি দেখছিলাম। তখন বোন এসে খাওয়ার জন্য ডেকে গেল। খাবার টেবিলে গিয়ে খাবার খেয়ে রুমে এসে একটু গেমস খেলে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো সন্ধ্যায়, তাও আবার বোনের ডাকে। উঠে ফ্রেশ হয়ে বাইরে হাঁটার জন্য একটু বের হলাম। রাস্তা দিয়ে হাঁটছি, আহা কি মনোরম পরিবেশ, ঠান্ডা হাওয়া বইছে। কানে ইয়ারফোন গুজে গান শুনতে শুনতে একটা ফুচকার দোকানের সামনে দাঁড়ালাম। ফুচকাওয়ালাকে বললাম, মামা 1 প্লেট ফুচকা দেন, একটু বেশি ঝাল দিয়েন। এই নিন আপনার ফুচকা, টক কি দিব? টক দেওয়া লাগবে না, এভাবেই দেন। তারপরে 1 প্লেট ফুচকা নিয়ে খেতে লাগলাম। খেতে খেতে অনেকটাই খেয়ে ফেলেছি। প্রথমে একটু ঝাল লাগলেও এখন দেখি ভীষণ ঝাল লাগছে। গ্লাসে পানি নিয়ে খেলাম, তাও কাজ হচ্ছে না। চোখটা কেমন ঝাপসা ঝাপসা লাগছে। সামনে তাকিয়ে দেখি কি যেন গোলাপি গোলাপি। আমি আর কিছু না ভেবে মুখের সাথে চেপে ধরলাম। আহা কি মিষ্টি মিষ্টি লাগছে। এইভাবে প্রায় 5 মিনিট থাকার পর একটু ঝাল কমলে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে সামনে তাকিয়ে তো আমি অবাক, কারণ সামনে মায়া দাঁড়িয়ে আছে। আমি কি করলাম? তাড়াতাড়ি ফুচকাওয়ালাকে বিল দিয়ে দিলাম। তারপর দিলাম একটা দৌড়। আমাকে আর পাইকে। মায়া আমাকে দেখে হা করে অবাক হয়ে তাকিয়ে আছে। তখন আমার দৌড় দেখে ফুচকাওয়ালা বলল, আপনার ভাঙটি টাকাটা তো নিয়ে যান। আমি দৌড়াতে দৌড়াতে বললাম, লাগবে না, আপনি রেখে দিন। দৌড়াতে দৌড়াতে বাড়ির সামনে এসে কলিং বেল বাজালাম। মা এসে দরজা খুলে দিল। আমি সোজা আমার রুমে চলে গেলাম। গিয়েই বিছানায় বসে পড়লাম। কিছুক্ষণ পর বোন হাতে গ্লাসের মধ্যে পানি নিয়ে এলো আর এসে জিজ্ঞাসা করলো, কি হয়েছে ভাই? আমি রিয়ার হাত থেকে পানির গ্লাস নিয়ে পানি খেয়ে নিলাম। কি হয়েছে ভাই, কথা বলছো না কেন? কিছু না, তুই বই পড়, গিয়ে যা। সত্যি করে বলো কি হয়েছে? কিছু হয় নাই, বললাম তো। মা, ভাইয়ার জানি কি হলো? তাড়াতাড়ি রিয়ার মুখটা হাত দিয়ে চেপে ধরলাম। তাহলে বলো। আচ্ছা তাহলে শোন, ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত বললাম। দেখি আমার বোনটা মানে রিয়া তো হাসতে হাসতে শেষ। রিয়ার হাসি শুনে মা কিচেন থেকে জিজ্ঞেস করলো, কি হয়েছে, এত হাসছিস কেন? কিছু হয়নি মা, তুমি রান্না করো। এদিকে রিয়া এখনো হাসছে। আমার তো রাগ হচ্ছে। এই এখানে হাসির কি আছে রে? রিয়া কোনো মতে হাসি থামিয়ে বলল, ভাইয়া তুমি একটা মেয়েকে কিস করেছো? আমার তো আরো হাসি পাচ্ছে। তো কি হয়েছে? ভুলবশত কিস করেছি, আগামীকালকে সরি বলে দিব। তাহলে কেন পালিয়ে আসলি? যদি ঠাস করে চর মেরে দিত, চর খাওয়ার ভয়ে, তাই তো পালিয়ে এসেছি। ও তাই? এখন এখান থেকে যা, আমি একটু ঘুমাবো। আমি গিয়ে এই ঘটনাটা মাকেও বলে আসি। বোন আমার, এই কথাটা মাকে বলিস না প্লিজ, তাহলে মা আমাকে আর আস্ত রাখবে না। বলবো না, তবে একটা শর্তে। যদি তুমি শর্তে রাজি থাকো। এখানেও আবার শর্ত লাগে নাকি? তাহলে আমি আসছি। আমি তোর শর্তে রাজি। কি শর্ত বলো? কলেজ থেকে আসার সময় প্রতিদিন আমার জন্য চকলেট ফুচকা নিয়ে আসতে হবে। রাজি থাকলে বলো, না হলে আমি গেলাম। না না, আমি রাজি। ওকে, আর শর্তটা যেন মনে থাকে। যাক, হাফ ছেড়ে বাঁচলাম এই পিচিটার কাছ থেকে। ভাবছি আগামীকালকে মায়ার কাছ থেকে ক্ষমা চেয়ে নিব। আর অন্যদিকে মায়া আমার কিস করার পর থেকে শুধু আমার কথাই ভাবছে, চেষ্টা করছে। তখনই চোখের সামনে সৌরভের কিস করাটা ভেসে উঠছে। মায়া মনে মনে ভাবে আমি সৌরভকে ভালোবেসে ফেললাম নাকি একটা কিস করাইতে। এমনিতে সৌরভকে প্রথম দেখাতে আমার কেমন যেন লেগে যায়। মন শুধু তাকে দেখার জন্যই ছটফট করে।
এদিকে আমি কখন যে ঘুমিয়ে পড়েছিলাম আমি নিজেও জানি না। রিয়ার ডাকে ঘুমটা ভেঙে গেল। ভাইয়া উঠে পড় ভাত খাওয়ার জন্য, আমরা কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। কি সকাল হয়ে গেছে নাকি? মা, দেখে যাও তোমার ছেলে পাগল হয়ে গেছে। রিয়ার ডাক শুনে মা আমার রুমে এলো আর রিয়াকে জিজ্ঞেস করলো, কি হয়েছে, এত চিল্লাচ্ছিস কেন? তোমার ছেলে জিজ্ঞেস করছে সকাল হয়ে গেছে নাকি। তখনও আমি ঘুমিয়েই আছি। তার ঘুম আমি ছুটাচ্ছি। মা রেগে আমার রুম থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পরে শরীরে পানি অনুভব করলাম। ঘুম থেকে উঠে দেখি সত্যি আমার গায়ে পানি। ভাবছি ছাদটা ফুটো হয়ে গেল নাকি। তাড়াতাড়ি করে ছাদটার দিকে তাকিয়ে দেখলাম না, ছাদটা তো ঠিকই আছে। তাহলে পানি কোথা থেকে এলো? ভুতুরে কারবার না তো? কারো হাসির শব্দ শুনে সাইডে তাকিয়ে দেখলাম রিয়া মানে বোন মুখ চেপে হাসছে। তার পাশেই মা বালতি হাতে রাগী চেহারায় দাঁড়িয়ে আছে। আবহাওয়া খারাপ দেখে আমি বিছানা থেকে তাড়াতাড়ি ওয়াশরুমে গেলাম। গিয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে খাবার টেবিলে গেলাম। খাবার খেয়ে রুমে এসে ফোনে একটু গেম খেলে তারপর আবার ঘুমিয়ে গেলাম। সকালে মায়ের ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গিয়ে কিছু নাস্তা করে রুমে এসে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে এসে শার্ট প্যান্ট পরে কলেজের দিকে রওনা দিলাম। রাস্তায় হাঁটতে হাঁটতে শুধু একটা কথাই ভাবছি, সেটা হলো মায়াকে নিয়ে। গতকাল যে ভুলবশত কিস করেছি, আজকে যদি থাপ্পড় দেয় মেয়েদের বিশ্বাস নেই। থাপ্পড় খাওয়ার আগেই আমাকে তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে। এসব ভাবতে ভাবতে মায়াদের বাসার সামনে এসে পড়লাম। দেখি মায়া দাঁড়িয়ে আছে, মনে হয় কলেজ যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আমি কাছে গেলাম। আমাকে দেখে মায়া বলল, কেমন আছো সৌরভ? আমি তো মায়ার কথা শুনে অবাক, কারণ যাকে গতকাল কিস করলাম আজকে তার আমাকে থাপ্পড় মারা বা গালিগালাজ করার কথা, সেই নাকি উল্টো আমাকে জিজ্ঞেস করছে কেমন আছো। এই তো ভালোই, তুই? ভালো। ও, কারোর জন্য অপেক্ষা করছিলে নাকি? আমি তো তোর জন্যই অপেক্ষা করছিলাম, কলেজ যাব। ও, দেখি মেয়েটা স্বাভাবিকভাবেই কথা বলছে। গতকালের ঘটনা মনে হয় মনে নাই। কোথায় হারিয়ে গেলি? না, কোথাও না। তাহলে চলো, লেট হয়ে যাচ্ছে। চলো। রাস্তা দিয়ে দুজনে হাঁটছি। আমি ভাবছি গতকালকে ঘটনার জন্য সরি বলে দেই, যেই ভাবা সেই কাজ। মায়া, গতকালের জন্য সরি। ইটস ওকে। আসলে আমি এরকম ঝাল খাইনি তো, তাই সহ্য করতে পারি না বলেই এরকম হলো। আমার তো খুব ভালো লেগেছে কিসটা। কিছু বলছিস? কিছু না, চলো তাড়াতাড়ি পা চালা। কিছুক্ষণ হাঁটার পর আমরা নীলাদের বাসার সামনে এসে পড়লাম। দেখি নীলা আমাদের জন্য অপেক্ষা করছে। আমাদের দেখা মাত্রই নীলা বলল, কেমন আছিস তোরা? ভালোই, এখন তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে। চল। যখন যাবার জন্য পা বাড়াবো তখন মায়া বলল, কি 3 জন মিলে রিক্সা করা যায়? একটা রিক্সাতে 3 জনের জায়গায় হবে না? তাহলে কি হবে? তোরা বরং একটা রিক্সাতে করে চলে যা, আমি অন্য রিক্সাতে করে আসছি। না না, এসব হবে না, একটা রিক্সাতেই যেতে হবে। তাহলে কিভাবে বসবো? কেন? সৌরভের কোলে আমি বসবো আর তুই সৌরভের পাশে বসবি, বেশ হয়ে গেল। এটা কি করে হয়? না না, এটা সম্ভব না। লোকে দেখলে কি বলবে? লোকে কি বলছে না বলছে দেখার বিষয় নয়। তাহলে এক কাজ কর, তোরা একটা রিক্সাতে করে যা, আমি অন্য রিক্সাতে যাই। ওকে। নীলা একটা রিক্সা ডেকে রিক্সা করে চলে গেল। এদিকে আমি জীবনেও কোনো মেয়ের সাথে রিক্সাতে উঠিনি, তাই কেমন যেন লাগছে। মায়া রিক্সা ডেকে নিয়ে এসে বলল, উঠে পড়ো। আমি কিছু বললাম না, রিক্সাতে উঠে বসলাম। রিক্সা রিক্সার মতো করে চলছে। অবশেষে পৌঁছালাম কলেজের সামনে। রিক্সা থেকে যখন নামতে যাব তখন সামনে তাকিয়ে দেখলাম দিয়া। আপনারা ভাবছেন দিয়া আবার কে? আসলে দিয়া নাকি আমাকে ভালোবাসে। অনেকবার বুঝিয়েছি আমি তাকে ভালোবাসি না, তাও এই মেয়ে আমার পিছু ছাড়ছে না। রাগী লুক নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি রিক্সা থেকে নেমে রিক্সার ভাড়া মিটিয়ে কলেজের ভিতরে যাওয়ার জন্য পা বাড়াবো, তখন দিয়া আমার সামনে এসে দাঁড়ালো। তুমি সামনে দাঁড়িয়ে আছো কেন? আই লাভ ইউ সৌরভ। তোমাকে কতবার বলবো আমি তোমাকে ভালোবাসি না? কেন? নাকি ওই মেয়েটার জন্য? দিয়া, বোঝার চেষ্টা করো, আমি তোমাকে ভালোবাসতে পারবো না।
আর তাছাড়াও এখন এসব তোমার আবেগ, আর যখন তোর আবেগ কেটে যাবে ঠিক তখনই তুমি বুঝতে পারবে। আর এখন ভালো মতো পড়াশোনা করো, ওকে? কি নেই আমার মধ্যে যে আমাকে ভালোবাসতে পারবে না? এটা শুধু তোমার আবেগ, বুঝছো? আর কিছু বলার নেই। এটা আমার আবেগ না, সত্যি আমি তোমাকে ভালোবাসি। তখনই মায়া যা বলল তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। সৌরভ আমার বয়ফ্রেন্ড, এখন বুঝলে তো কেন সৌরভ তোমাকে ভালোবাসতে পারবে না? আমি মায়ার কথা শুনে অবাকের পর অবাক হচ্ছি। দুদিনের পরিচয়ে নাকি আমি তার বয়ফ্রেন্ড হয়ে গেলাম। এদিকে মায়ার কথা শুনে দিয়া কাঁদতে কাঁদতে চলে গেল। দিয়া চলে যাবার পর মায়ার দিকে হা করে তাকালাম। আমার এরকম তাকানো দেখে মায়া বলল, এইভাবে তাকানোর কি আছে? মুখে মশা ঢুকে যাবে।